গত ক্লাসের পড়া পড়ছিলা তোমরা? দেখা যায় এটা স্ক্রিনটা? জি ম্যাম। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে রেগুলেশন অফ ওয়াটার ইনটেক, regulation of water output directly by ADH and indirectly by other hormone. আদার হরমোন গুলোর মধ্যে ছিল অ্যালডোস্টেরন আর হচ্ছে এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। এডিএইচ কোত্থেকে রিলিজ হয় বলো তো একজন? এডিএইচ কোত্থেকে রিলিজ হয়? পোস্টেরিয়র পিটুইটারি থেকে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে না? এটার কাজ কি? এডিএইচ এর কাজ কি? একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। অ্যান্টিডায়োটিক হরমোন, তার কাজ কি তাহলে? ওয়াটার লস। তার মানে কি ওয়াটার লস যদি ডিক্রিজ করে তাহলে ওয়াটার রিটেনশন করে, রিটেনশন অফ ওয়াটার ইন কিডনি নাকি? তাহলে এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা। এডিএইচ কখন স্টিমুলেট হয়? এডিএইচ সিক্রেশনটা কখন স্টিমুলেট হবে? কখন সে আমার বডিতে পানি ধরে রাখবে? এডিএইচ এর কাজ তোমরা বলতেছো ডিক্রিজ ওয়াটার লস। ওয়াটার লস যদি ডিক্রিজ হয় তার মানে ওয়াটার রিটেইন হবে আমার বডিতে। তো ওয়াটার রিটেইনটা কখন হবে? কোন কোন ক্ষেত্রে এডিএইচ সিক্রেশন স্টিমুলেশন হবে, স্টিমুলেটেড হবে? প্লাজমা হাইপারঅসমোলারিটিতে, তারপর হাইপারভলিউমিয়াতে। হাইপারভলিউমিয়া। হাইপারভলিউমিয়া ভলিউমটা মানে এমনিতেই বেশি আছে তাইলে? না, হাইপোভলিউমিয়া ম্যাম। হাইপোভলিউমিয়া এন্ড যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন সে কি করবে? এডিএইচ সিক্রেশন স্টিমুলেট করবে এবং এডিএইচ এসে আমার বডিতে পানি রিটেইন করবে, ওয়াটার রিটেইন করবে। তখন ভলিউম রিস্টোর হবে, ব্লাড প্রেশার রিস্টোর হবে এবং প্লাজমা অসমোলারিটি নরমাল হবে। ঠিক আছে? তারপরে আসো যেটা হচ্ছে অ্যালডোস্টেরন। এডিএইচ অ্যালডোস্টেরন যেটা সোডিয়াম পটাশিয়াম আয়নের জিনিসগুলা কিন্তু লেভেলগুলো কন্ট্রোল করে। না, এক কথায় ফাংশন বলতে বলছি এবং বারবার বলছি, অ্যালডোস্টেরনের ফাংশন ভুল করলে চলবে? অ্যালডোস্টেরনের ফাংশন কি একজনও কি জানো না? সোডিয়াম রিঅ্যাবজর্পশন। কোত্থেকে সে রিঅ্যাবজর্পশন করবে? সাইট কোনটা? ডিস্টাল কনভলিউটেড টিউবিল অফ দ্য কিডনি নাকি? সে সোডিয়ামের সাথে পটাশিয়ামের রিলেশন অথবা পানির রিলেশন, সেটা হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন। তার মেইন ফাংশন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবিল। আর আমরা যেটা আগেও তোমাদেরকে বলছি যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে এনিমি। সোডিয়াম যদি বেড়ে যায় পটাশিয়াম কমে যাবে এবং পটাশিয়াম বেড়ে গেলে সোডিয়াম কমে যাবে। এই দুইটা হচ্ছে অপোজিট ডিরেকশনে মুভ করে ইউজুয়ালি। আর সোডিয়ামের সাথে পানি এবং ক্লোরিন এই দুইটা একসাথে থাকে। সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয় তাহলে সেটার সাথে ওয়াটারও রিঅ্যাবজর্পশন হবে। আর এইখানে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের ফিজিওলজির ম্যাডামের খুব পছন্দের একটা প্রশ্ন যে এডিএইচ কিভাবে পানি রিটেনশন করে বা পানি রিঅ্যাবজর্পশন করে। এই যে এডিএইচ প্রমোট ইনসারশন অফ একুয়াপোরিন ইনটু দ্য প্রিন্সিপাল সেল অফ দ্য কালেক্টিং ডাক্ট টু কজ মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন। এই যে রেড মার্ক করা এরিয়াটা যেখানে লেখা আছে ইট প্রমোট দ্য ইনসারশন অফ একুয়াপোরিন ইনটু দ্য প্রিন্সিপাল সেল অফ কালেক্টিং ডাক্ট। এই কথাটা মনে রাখবা, ম্যাডামের খুবই পছন্দের একটা প্রশ্ন যে এডিএইচ কিভাবে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তাহলে আমরা পড়লাম হচ্ছে অ্যালডোস্টেরন কি করে। অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিল থেকে পানি রিঅ্যাবজর্পশন করে এবং এটা সিক্রেশন হয় কোত্থেকে? কোত্থেকে এটা সিক্রেশন হয়? কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোনটা, কোথায় থাকে?
অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় থাকে? ম্যাম কিডনির সুপেরিয়র সারফেসে। কিডনির উপরে থাকে না, উপরে আপার পুলের উপরে থাকে অ্যাড্রেনাল কর্টেক্স। এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমাদের এই অ্যালডোস্টেরন হরমোনটা রিলিজ হয়। এই যে নেট রেজাল্ট যেটা, সেটা হচ্ছে তার মেইন ফাংশন ইজ টু দা রিঅ্যাবজর্ব সোডিয়াম আয়ন ইনটু দ্য ব্লাড এন্ড সাইমালটেনিয়াসলি এক্সক্রিয়েট পটাশিয়াম আয়ন ইনটু দ্য ইউরিন। আর এটা হচ্ছে এই যে গ্রিন যেটা, সেটা হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন, as because water follows the ion, when sodium ion is reabsorbed water is also reabsorbed। তাহলে যখন অ্যালডোস্টেরনের ফাংশন জিজ্ঞেস করবে, ফাংশনটা কিন্তু এটা থাকবে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবিল। আর ওয়াটার রিঅ্যাবজর্পশন করা এটা হচ্ছে তার ইনডাইরেক্ট ফাংশন, আর পটাশিয়াম এক্সক্রিয়েশন করা সেটাও তার ইনডাইরেক্ট ফাংশন। ঠিক আছে? আমরা যখন ওই যে তোমাদেরকে ফুড নিউট্রিশনে হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া অথবা হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া কজ পড়াইছিলাম, তখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে একমাত্র ডায়রিয়া ছাড়া, ডায়রিয়াতে কি হয়, ডায়রিয়াতে হচ্ছে গিয়ে গ্রস আমার একটা ফ্লুইড লস হয় বডি থেকে, সেটার সাথে যত আয়ন ইলেকট্রোলাইট আছে সবই বের হয়। ওইটা ছাড়া অ্যাজ ইউজুয়াল ধরো যেসব কজ আছে সোডিয়াম বাড়ার, সেগুলোর জন্য পটাশিয়াম কমে যাবে। আবার সোডিয়াম কমার, পটাশিয়াম বাড়ার যেসব কজ আছে সেটার জন্য সোডিয়াম কমে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখবা যে সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে মানে অপোজিট ডিরেকশনে মুভ করে। সোডিয়াম বাড়ার যেগুলা কজ, সেই কজগুলাই হচ্ছে পটাশিয়াম কমার কজ। তাহলে গেল অ্যালডোস্টেরন, এবং লাস্টে এইটা তোমরা সবাই আমাকে একে পাঠাইছো মোটামুটি অনেকেই। এই ছবিটা এখান থেকে দিলেও ভালো পারো, এখান থেকে দিলে তোমাদের এই যে এমসিকিউ গুলা কভার হয়ে যায়। যেমন লিভার থেকে এনজিওটেনসিনোজেন রিলিজ হয়, লাংস থেকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিলিজ হয়। এছাড়াও তোমাদের এবিসি বইতে আছে, যাদের মনে হয় যে এটা একটু ঝামেলার, তারা এবিসি বই থেকেও চাইলে শিখতে পারো। ঠিক আছে? তারপরে আসো, আমরা এএনপি পড়ছিলাম, এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। এটা কোত্থেকে রিলিজ হয়? Specific cell of cardiac atria. কার্ডিয়াক এট্রিয়াম থেকে এটা রিলিজ হয় না, এএনপি, এট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড। হ্যাঁ, এটার কাজ কি? নাম হচ্ছে নেট্রিউরেটিক। নেট্রিউরেটিক কথার মানে কি? Urine আর হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, নেট্রিউরেটিক মানে হচ্ছে সোডিয়ামের যে ল্যাটিন নামটা হচ্ছে নেট্রিয়াম, সেই নেট্রিয়ামটাকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন করে, যার জন্য এটাকে আমরা কি বলবো, নেট্রিউরেটিক পেপটাইড নাকি। এটার কাজ হচ্ছে সোডিয়ামকে, আর এখানে বলছে কি এটা হচ্ছে জাস্ট অপোজিট টু দোজ অফ এনজিওটেনসিন 2। তাহলে এনজিওটেনসিনের কাজ ছিল ওয়াটার রিটেনশন করা, আর এটা নেট্রিউরেটিক, তো নেট্রিয়াম বের করে দিবে, মানে সোডিয়ামকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন করবে। তো সোডিয়াম যখন এক্সক্রিয়েশন হবে তখন ওয়াটারটাও এক্সক্রিয়েশন হবে। এই যে it promote the loss of sodium and water at the kidney in the urine। ঠিক আছে? এটা হচ্ছে তার মেইন ফাংশন। এছাড়া হচ্ছে ইনহিবিট renin release, inhibit the secretion of ADH and aldosterone by inducing blood vessel to dilate and water to be excreted into the urine। ANP reduce both blood volume and blood pressure। ঠিক আছে? তারপরে আমরা এডিএইচ এসকেপ পড়ছিলাম, তারপরে এসআই এডিএইচ পড়ছিলাম, তারপরে ওয়াটার ইনটক্সিকেশন পড়ছিলাম। এগুলো শর্ট নোট শিখছো? শর্ট নোট কি শিখছো? ওয়াটার ইনটক্সিকেশন আজকে পড়াবেন বলছিলেন ম্যাম। হ্যাঁ, ওয়াটার ইনটক্সিকেশন আজকে পড়াবেন বলছিলেন ম্যাম। ও আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওয়াটার ইনটক্সিকেশন থেকে তোমরা বুঝতে পারতেছো, যখন আমার বডিতে ওয়াটারের পরিমাণটা বেড়ে যাবে, হ্যাঁ, তখন মানে ইনটেকটা বেশি হবে, আউটপুটটা কম হবে, ওই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, ওয়াটার
ইনটক্সিকেশন। ইনটেক বেশি কিন্তু আউটপুট কম। এটার আরো নাম হচ্ছে কি ওয়াটার পয়জনিং অর হাইপারহাইড্রেশন। ওয়াটার পয়জনিং অর হাইপারহাইড্রেশন এ পটেনশিয়ালি ফ্যাটাল ডিস্টারবেন্সেস। ফ্যাটাল মানে কি ডেঞ্জারাস, হ্যাঁ? Potentially fatal disturbance in brain function that result when the normal balance of electrolyte, precisely of sodium, in the body is pushed outside the safe limit by overhydration due to excessive water intake. আগে জিনিসটা আমরা পড়ি, তারপর আমরা বোঝার চেষ্টা করব কি বলছে। When water intake is more maximum renal water excretion capacity, তখন কি হবে, আমার বডিতে ওয়াটার রিটেনশন হবে। ওয়াটার যখন রিটেনশন হবে তখন আমার বডিতে যে সোডিয়াম ছিল, তাদেরকে যে সোডিয়ামের নরমাল ইসিএফ ভ্যালু কত? 135 to 145 milligrams per liter. 145 millimoles per liter. আমরা সোডিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পার লিটারে হচ্ছে 135 to 145। তো যখন আমার বডিতে ওয়াটার রিটেনশন হবে, ধরো 5 লিটার প্লাজমার জায়গায়, সরি বোঝানোর জন্য আমি বলতেছি, 5 লিটার প্লাজমার জায়গায় এটা যদি হয়ে যায়, বা 3 লিটার প্লাজমার জায়গায় এটা যদি হয়ে যায় 4 লিটার বা 5 লিটার, তখন সোডিয়ামটা কি হবে? 135 to 145 থাকবে নাকি ভ্যালু কমে যাবে? ম্যাম ভ্যালু কমে যাবে। কমে যাবে। নরমালি প্লাজমা ভলিউম কত? ব্লাড ভলিউম হচ্ছে 5 লিটার, প্লাজমা ভলিউম কত নরমালি? 300 মিলিঅসমোল পার লিটার। না না, প্লাজমার ভলিউম, আমি প্লাজমা অসমোলারিটির কথা বলি নাই। প্লাজমার ভলিউম কত? তোমরা ব্লাড পড়ছো না? ম্যাম 3 লিটার। ব্লাডের ফ্লুইড পোরশন 3 লিটার। সেটাই আমি বলতেছি, 3 লিটার থেকে এটা বেড়ে যদি 4 লিটার হয় বা কোনো কারণে 5 লিটার হয়ে গেল ধরো, তো ধরো 5 লিটার, তো আমার বডিতে সোডিয়ামের আমরা যে মেজারমেন্ট করি যে 135 to 145 পার লিটার, হ্যাঁ, সেটা যদি এখন এতক্ষণ ছিল 3 লিটারে, এখন হয়ে গেল 4 লিটারে, তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা এখানে সোডিয়াম মানে ডাইলিউট হয়ে যাবে না জিনিসটা? সোডিয়ামটা বেশি পানিতে বেশি ডাইলিউট হয়ে যাবে না? জি ম্যাম। ওকে, এই যে সোডিয়াম যে ডাইলিউট হয়ে যাবে তখন সেটা হাইপোনেট্রেমিয়া ডেভেলপ করবে, মানে প্রতি লিটার পানিতে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন থাকার কথা ছিল সেটা নাই, কমে গেছে। তখন কি হলো? হাইপোনেট্রেমিয়া হলো। আর আমরা জানি প্লাজমা অসমোলারিটিটা হাইপোনেট্রেমিয়া, হ্যাঁ সরি, সোডিয়াম মেনটেন করে। তো তখন কি হবে? হাইপোনেট্রেমিয়ার জন্য হাইপোঅসমোলারিটি ডেভেলপ করবে ইসিএফ এ। ইসিএফ এ যখন হাইপোঅসমোলারিটি ডেভেলপ করবে, হ্যাঁ, তখন কি হবে? আমরা জানি ফ্লুইড কোত্থেকে কোথায় মুভ করবে? ইসিএফ এ হচ্ছে হাইপোঅসমোলারিটি আছে, আর আইসিএফ হচ্ছে আইসোটোনিক। তো এই ক্ষেত্রে পানি কোত্থেকে কোথায় মুভ করবে? কথা বলো। আমরা কি বলছি? অসমোলারিটি যে জায়গায় বেশি থাকবে, অসমোলারিটি যেই জায়গায় বেশি থাকবে পানি সেদিকে মুভ করবে। এখন আমার ইসিএফ এ হচ্ছে অসমোটিক প্রেসার কম, আর আইসিএফ এ হচ্ছে নরমাল অসমোটিক প্রেসার। তাইলে নরমাল মানে আইসিএফ এ ধরো আছে 300 আর ইসিএফ এ আছে ধরো 220, তাহলে পানি কোথায় মুভ করবে? ম্যাম আইসিএফ এ মুভ করবে। আইসিএফ এ মুভ করবে। সো ইসিএফ এ হাইপোসমোলারিটি ডেভেলপ করার জন্য ইসিএফ থেকে পানিগুলা সব আইসিএফ এ মুভ করবে। আইসিএফ এ যখন পানি মুভ করবে তখন কি হবে? এই যে সেলুলার ওভারহাইড্রেশন হবে নাকি? সেলুলার ওভারহাইড্রেশন হবে, ব্রেইনে যাওয়ার পরে এটা সেরিব্রাল ইডেমা ডেভেলপ করবে, আলটিমেটলি কি হবে? কমা এবং ডেথ হবে। ঠিক আছে? So, water intoxication occurs when water intake is more than 23 liter per day. কেন 23 liter per day? কারণ kidney excrete water when ADH secretion gradually decrease. ADH এর কাজ হচ্ছে water retention করা, কিন্তু water retention করা,
তো কিডনি যখন আমার বডি থেকে ওয়াটার বের করে দেয় তখন কি কন্ডিশন থাকতে হবে? এডিএইচ কমতে হবে আমার বডিতে। নরমালি যেটা হয়, এডিএইচ সিক্রেশন গ্রাজুয়ালি ডিক্রিজ। At ADH concentration 0, kidney excrete maximum water which is about 23 liter per day. ঠিক আছে? যখন এডিএইচ সিক্রেশন একেবারে 0 হয়ে যায় তখন কি করে? কিডনি excrete maximum water which is about 23 liter per day. So in a normal individual, water intoxication only happen when water intake is more than 23 liter per day, which is very unlikely. Water intoxication is a common phenomenon in chronic renal failure when renal water excretion capacity reduces grossly and frequently water intake exceeds the renal excretion capacity. ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ওয়াটার ইনটক্সিকেশন জিনিসটা কি? A common phenomenon in chronic renal failure may happen in normal individual if there is a rapid IV infusion of hypotonic fluid or fluid without sodium. তাহলে বলো ওয়াটার ইনটক্সিকেশন জিনিসটা কি? গ্রসলি তোমরা কি বলছো, বুঝছো? ওয়াটার ইনটক্সিকেশন কখন হবে? ওয়াটার পয়জনিংটা কখন হবে বলো? এক্সেসিভ ওয়াটার ইনটেক করলে। when water intake is more than water output. হ্যাঁ, ইনটেক এবং আমরা যখন ইনটেক আউটপুট একটা চার্ট করছি যে একজন হেলদি ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে, ইনটেক ইকুয়াল টু আউটপুট হয় সব সময় নাকি? যখন ইনটেক ইজ মোর দেন আউটপুট তখন সেটা ওয়াটার পয়জনিং তৈরি করবে। যখন ওয়াটার পয়জনিং হবে তখন হাইপোনেট্রেমিয়া হবে, হাইপোঅসমোলারিটি হবে, এবং হাইপোঅসমোলারিটি হলে কি হবে? ইসিএফ এ যখন হাইপোঅসমোলারিটি ডেভেলপ করবে তখন ফ্লুইড ইসিএফ থেকে আইসিএফ এ যাবে এবং আলটিমেটলি ওয়াটার মুভ ইনটু দ্য সেল বাই অসমোসিস, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। তারপরে দেখো তোমাদের এই জিনিসটা কনফিউজিং লাগে, এটা বাদ দাও, বাদ দিয়া তোমরা এটা চিন্তা করো যে a common phenomenon in chronic renal failure and may happen in normal individual if there is rapid IV infusion of hypotonic fluid or fluid without sodium. ঠিক আছে? যখন আইভি ইনফিউশন বেড়ে যাবে এবং হাইপোটনিক ফ্লুইডটা আমরা যখন বেশি দেই, মানে লেস সোডিয়াম থাকে, ওয়াটারটা বেশি ঢুকে, একই মেকানিজমে ইসিএফ এর অসমোলারিটি কমে যাবে এবং ফ্লুইড ইসিএফ থেকে আইসিএফ এ মুভ করবে, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। বুঝতে পারছো? তাইলে এগুলো হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট শর্ট নোট। এখানে আমরা অসমোলারিটি আর অসমোলারিটির ডেফিনেশন আমরা আগেও পড়ছি। অসমোলারিটি হচ্ছে কনসেন্ট্রেশন অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ইন সলিউশন which may be quantitatively expressed in osmol of solute per liter of solution. আর অসমোলারিটি হচ্ছে যেটা হবে পার কেজি অফ সলভেন্ট। ডেফিনেশন অলমোস্ট সেম, একটা হচ্ছে পার লিটার অফ সলিউশন সেটা হচ্ছে অসমোলারিটি, আর যেটা হচ্ছে পার কেজি অফ সলভেন্ট সেটা হচ্ছে অসমোলালিটি। আমরা পড়ছিলাম ক্যালকুলেটেড অসমোলারিটি, কথা মনে আছে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি? হ্যাঁ, কিভাবে ক্যালকুলেশন করতে পারি মনে আছে? এই যে ক্যালকুলেটেড অসমোলারিটি বের করার উপায় হচ্ছে 2 সোডিয়াম, মানে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন পাবা সেটা দিয়ে 2 কে পূরণ করবা, প্লাস গ্লুকোজের কনসেন্ট্রেশন, প্লাস হচ্ছে ইউরিয়ার কনসেন্ট্রেশন, অল ইন মেজার্ড ইন মিলিমোল পার লিটার। আর যদি মিলিগ্রামে হয় তখন গ্লুকোজকে 18 দিয়ে ভাগ করতে হবে, আর ইউরিয়ার মলিকুলার ওয়েট কত? প্রবাবলি 60, বোধহয় 60 দিয়ে ভাগ করতে হয়, সরি 60 না 28। ইউরিয়া 6 দিয়ে ভাগ করলে, ইউরিয়াকে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হবে? এটার ইয়েটা বের হয়ে যাবে, এই যে মিলিমোলে কনভার্ট করা যাবে,
তো সবগুলা যদি মিলিমলে কনভার্ট করা হয় তাহলে এই ফর্মুলাতে ফেলে আমরা অসমোলারিটি যেটা ক্যালকুলেশন করতে পারি সেটাকে বলা হয় ক্যালকুলেটেড অসমোলারিটি। তো মেজার্ড অসমোলারিটি যেটা আইসিইউ তে থাকে, যে সুবিধাটা যে মেশিনারিজ দিয়ে ডাইরেক্টলি তুমি অসমোলারিটি প্লাজমা অসমোলারিটি মেনটেন করতে পারো, সেটা হচ্ছে কস্টলি, সব মানুষকে তো আইসিইউ তে ঢুকানো যায় না। সো এই জন্য আমরা ক্যালকুলেটেড অসমোলারিটি দিয়া অসমোলারিটিটাকে হিসাব করি। ট্রু সোডিয়াম বলতে বোঝায় সোডিয়াম এবং ক্লোরাইড, এই দুইটা। আমরা জানি যে প্লাজমা অসমোলারিটির মেইন কন্ট্রিবিউশন করে কারা? সোডিয়াম এবং ক্লোরাইড। মনে আছে? এগুলা কিন্তু আমি পড়াইছিলাম যে প্লাজমা অসমোলারিটি যদি 280 থেকে 300 হয়, তার মধ্যে 92% ক্রিয়েট করে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড, যেটা হচ্ছে অ্যারাউন্ড 270। আর বাকিটুকু অনলি 1.5 মিলিঅসমোল দেয় হচ্ছে প্লাজমা প্রোটিন, আর বাকিটুকু দেয় হচ্ছে আদার ক্রিস্টালয়েড, যেমন এই যে গ্লুকোজ আছে, ইউরিয়া আছে, তারপরে অ্যামাইনো অ্যাসিড আছে। বাকি যে ক্রিস্টালয়েড গুলা আছে সেগুলা দেয় বাকিগুলা। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম। তাইলে এই জিনিসগুলা ঠিক আছে, একটু খেয়াল করে পড়বা। তো ইফেক্টিভ অসমোলারিটি বলতে কি বোঝায়? ইফেক্টিভ অসমোলারিটি is used for those extracellular solute that determine water movement across the cell membrane. Plasma sodium concentration is reliable index of total or effective osmolarity. Changes in osmolarity often result from changes in sodium. এটা তোমরা যেটা মানে কি বলবো, সামারাইজড কথা, সেটা হচ্ছে এই যে সোডিয়াম কনসেন্ট্রেশনের উপরে আমাদের অসমোলারিটিটা ডিপেন্ড করে। If ECF and ICF have same osmolarity, cell neither shrink nor swell. Increase osmolarity in ECF, water comes out of cell. বুঝতে পারছো? ইসিএফ এ যদি অসমোলারিটি বেড়ে যায়, ইসিএফ এ যদি কোনো কারণে অসমোলারিটি 280 থেকে ধরো 310 হয়ে গেল, তাইলে কি হবে? ওয়াটার থেকে কোথায় যাবে? সেলের ভিতর থেকে বাইরে আসবে। হ্যাঁ, আইসিএফ থেকে ইসিএফ এ আসবে। তো যখন ভিতর থেকে ফ্লুইড চলে আসবে তখন সেল শ্রিঙ্ক করবে, হ্যাঁ। আর ডিক্রিজ অসমোলারিটি ইন ইসিএফ মানে কি? যদি ইসিএফ এর অসমোলারিটি 280 থেকে কমে 240 হয়, তখন সেটা কি হবে? 240 হয়, তখন সেটা কি হবে? সেল সোয়েলিং হয়ে যাবে। তখন আইসিএফ থেকে ইসিএফ থেকে ফ্লুইড আইসিএফ এ যাবে এবং সেল সুয়েলিং হবে। এই জিনিসটা তোমরা বায়োফিজিক্সে পড়ছিলা যে হাইপোটনিক সলিউশনে যদি আমরা একটা আরবিসি ছাড়ি তাইলে কি হবে। তখন তো না বুঝে পড়ছো, এখন বুঝে পড়বা। আরবিসি হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক হচ্ছে ইসিএফ। তাইলে কি হবে? ইসিএফ থেকে ফ্লুইড চলে যাবে আরবিসির মধ্যে, সেল সুয়েল আপ হবে, আরবিসি ব্রাস্ট আউট হবে। আবার যদি হয় হাইপারটনিক সলিউশনে ছাড়লাম আরবিসি, তখন কি হবে? আরবিসি থেকে ফ্লুইড চলে যাবে হচ্ছে সলিউশনে, তখন আরবিসি শ্রিঙ্ক আপ করবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়ার ব্যাপার স্যাপার আছে। তুমি যখন ইমার্জেন্সিতে বা তোমার কাছে পেশেন্ট আসবে, তো তখন তোমাকে এই যে ইলেকট্রোলাইট মেজারমেন্ট করে তোমাকে ফ্লুইড দিতে হবে। আদারওয়াইজ কি হবে? পেশেন্টের এই জিনিসগুলা হবে, হয় সেলুলার ওভারহাইড্রেশন হবে অথবা সেলুলার ডিহাইড্রেশন হবে। পেশেন্ট বাঁচার চেয়ে আরো মরবে বেশি। কজেস অফ হাইপারঅসমোলারিটি হচ্ছে হাইপারনেট্রেমিয়া, ইউরেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া। প্লাজমা অসমোলার গ্যাপ বলতে আমরা বুঝাই যে মেজার্ড অসমোলারিটি যেটা আইসিইউ তে মেজার করা হয় সেটার সাথে আমাদের ক্যালকুলেটেড অসমোলারিটি ডিফারেন্স কত। নরমালি এটা আমরা মেনে নিই যে আপ টু 12 মিলিঅসমোল পর্যন্ত নরমাল। কজেস অফ ইনক্রিজ প্লাজমা অসমোলারিটি, আমরা কিছু কিছু জিনিস আছে যেসব জিনিসগুলা আমাদের, যেমন আমরা বলছি যখন প্লাজমা অসমোলারিটি পড়ছি তখন আমরা বলছি কিন্তু 1.5 মিলিঅসমোল ইজ ক্রিয়েটেড বাই প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এছাড়া অন্যান্য অর্গানিক ইনঅর্গানিক জিনিস আছে যেমন কিটো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এরাও কিন্তু মানে মাইনর হলেও দেখা যায় যে প্লাজমা অসমোলারিটিতে এরা কন্ট্রিবিউশন করে। কিন্তু আমরা যে ক্যালকুলেটেড অসমোলারিটির জন্য যে ইকুয়েশনটা বানাইছি যে 2 সোডিয়াম, গ্লুকোজ এন্ড ইউরিয়া, সেখানে কিন্তু এই যে প্লাজমা প্রোটিন, কিটো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এই জিনিসগুলো নাই। না থাক কোনো কারণে যদি কোনো পেশেন্টের কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে, তার মানে তার ব্লাডে কিটোন বডির পরিমাণ গেছে, সেই ক্ষেত্রে
যে প্লাজমা অসমোলার গ্যাপটা বেড়ে যেতে পারে, কারণ আমরা যেটা ক্যালকুলেটেড হিসাব করব সেটা অ্যাকচুয়াল মেজার থেকে অনেকটা দূরে থাকবে, যেহেতু আমাদের ইকুয়েশনে কিটো অ্যাসিডোসিস বা ল্যাকটিক অ্যাসিডোসিস, এই ল্যাকটিক অ্যাসিড গুলা এই ইকুয়েশনে নাই, অথবা হাইপার প্রোটিনেমিয়ার ক্ষেত্রে প্রোটিন আমার বডিতে বেড়ে বসে আছে কিন্তু আমার ইকুয়েশনে প্রোটিন নাই, যার কারণে এই ভ্যালু গুলা আমরা বসাইতে পারবো না এবং গুলা বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা ভলিউম ডিসঅর্ডার শুরু করব। ভলিউম ডিসঅর্ডার আমরা শুরু করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আমরা ইনশাআল্লাহ ক্লাসে ভলিউম ডিসঅর্ডার পড়ব। আর তোমাদেরকে যেগুলো পড়ালাম তোমরা, আমি আগেও বলছি, সবাই খেয়াল করছো কিনা আমি জানি না, আমাদের যে ফ্লুইড, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স, এই চ্যাপ্টার গুলা এবিসি বইতে অনেক ভালো আছে অন্যান্য বইয়ের তুলনায়। সো এবিসি বইটা তোমরা একটু ডিটেলসে পড়বা এবং ভালো করে যা যা পড়ানো হয়েছে সেগুলা পড়বা। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ম্যাম